এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই গাড়ি বহর এই মুহূর্তে লাশবাহী যে গাড়িটি রয়েছে সেই লাশবাহী গাড়িটি এরই মধ্যে প্রবেশ করছে যেখানে তাকে সমাহিত করা হবে এবং গাড়ির ওপরে আমরা দেখতে পাচ্ছি যারা ইনকিলাব মঞ্চের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা এবং এখানে গাড়িতে মূলত যারা উঠতে চাচ্ছেন তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে। মূলত ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এই গাড়িটিকে তারা একদম সুরক্ষিতভাবে এই মুহূর্তে গাড়িটি প্রবেশ করছে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি। হয়তো কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমরা দেখাতে পারবো যে এখানের যেই সমাহিত করা হবে সেই সমাহিত করার যে বিষয়টি রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখাতে পারবো এবং একই সঙ্গে আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে ভেতরে কিন্তু কাউকে সেভাবে করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তারা যেটি বলছিলেন যে ভেতরে যদি এত লোক আসলে প্রবেশ করে সেক্ষেত্রে তার যেই দাফনের যে কার্যক্রম সেই কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বারে বারে বলা হয়েছে যে মূলত লাশ দাফনের পর তাদের যে পরবর্তী কর্মসূচি রয়েছে বা তাদের দেশবাসীকে যেটি জানানোর রয়েছে সেই বার্তা তারা দেবেন, কিন্তু সেই বার্তাটি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানে তাকে সমাহিত করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সেখান থেকে লাশ দাফনের পরে সেই যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে জানানো হবে। নিশ্চয়ই দর্শক আমরা আপনাদেরকে সেই খবরাখবর জানাতে পারবো এবং আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে শরীফ ওসমান বিন হাদির যেই লাশ সেই লাশ কিন্তু এরই মধ্যে চলে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই এই লাশ দাফন করা হবে। পাচ্ছি যে অ্যাম্বুলেন্সটি কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল সেখানে ভেতরে নিয়ে আসা হয়েছে এবং এই জায়গাটি পুরোপুরি একটা কঠোর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যে কারণে শুধুমাত্র এখানে এই লাশবাহী যে অ্যাম্বুলেন্সটি সেটি প্রবেশ করতে পেরেছে এবং সেই সাথে পুলিশের দু একটা গাড়ি ছিল। আমরা দেখতে পেয়েছি যে এই লাশবাহী গাড়ির সাথেই এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ তিনি রয়েছেন এবং ডাকসুর ভিপি সাদেক কায়েম তিনি এই অ্যাম্বুলেন্সের সঙ্গে রয়েছেন এবং ডাকসুর আরও একজন সদস্যকে আমরা দেখতে পেয়েছি। পুরো জায়গাটিকে একটা কঠোর নিরাপত্তার মধ্যে আসলে নিয়ে আসা হয়েছে যেন কোনোভাবে, কারণ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে জানাজা যেখানে হচ্ছিল সেখান থেকে ইনকিলাব মঞ্চ একটি আহ্বান জানিয়েছে যে জানাজা শেষে প্রত্যেকে যেন শাহবাগের অভিমুখে মিছিল নিয়ে তারা আসেন। তো এই বিপুল মানুষের যে জনস্রোত এদিকে এগিয়ে আসছে সেটিকে যেন থামিয়ে রাখা যায় এই দাফনের আগ পর্যন্ত, তার জন্য কিন্তু এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, সোয়ার্ড বাহিনী সবাই এখানে অবস্থান নিয়েছে এবং এমনকি ডাকসু থেকে স্বেচ্ছাসেবক পর্যন্ত এখানে কয়েকশো স্বেচ্ছাসেবক এখানে কাজ করছেন শুধুমাত্র এই নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সটি শুধুমাত্র এখানে প্রবেশ করেছে এবং সেটিকে আবারও ঘুরিয়ে অ্যাম্বুলেন্সটিকে জায়গা মতো নেওয়া হয়েছে, কারণ এই প্রধান যে গেটে অ্যাম্বুলেন্সটিকে ঢুকানো হয়েছে এরপরে অ্যাম্বুলেন্স থেকে লাশটি বের করে কাঁধে নিয়ে কবর পর্যন্ত নিয়ে যেতে হবে এবং কবি এই কাজী নজরুল ইসলামের এই সমাধিস্থলের ঠিক আমরা যদি বলি বাম পাশে দুটি জায়গা ফাঁকা ছিল, সেই দুটি জায়গার একটি জায়গাতে একেবারে কেন্দ্রীয় মসজিদের সাথে লাগোয়া জায়গাটিতে এই ওসমান হাদির জন্য কবর খোঁড়া হয়েছে এবং গোরখোদক ইতিমধ্যে সেই পুরো প্রক্রিয়াটিকে শেষ করেছে। আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে তাকে এই গোরখোদককে পুরো কাজটি প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে এবং এখন এখানে আর কিছুক্ষণ পরেই হয়তো এই গাড়ি থেকে ওসমান হাদির লাশটি বের করা হবে এবং তারপরে তাকে নিয়ে যাওয়া হবে কবরের কাছাকাছি এবং সেখানেই তাকে দাফন করা হবে। এই পুরো ঘটনাটি আসলে 12ই ডিসেম্বরের পর থেকেই মানুষের যেই একটা আগ্রহ এবং মানুষের শুধু আগ্রহ না, মানুষের একটা ভালোবাসা, সেই ভালোবাসায় কিন্তু প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে সংসদের দক্ষিণ প্লাজায় লক্ষ লক্ষ মানুষ এই জানাজায় শেষ বিদায় জানিয়েছেন ওসমান হাদিকে। যদিও তারা এখন এই যে যেখানে তাকে দাফন করা হবে
সেখান পর্যন্ত তারা আসতে পারবেন না, কিন্তু আমরা দেখতে পেয়েছি মানুষের অশ্রুসিক্ত নয়ন এবং শুধুমাত্র যে ভালোবাসা তা কিন্তু নয়, আমরা দেখেছি যে তাদের মধ্যে বিপ্লবী একটা চেতনা কাজ করছে। কারণ ওসমান হাদি যে বিশ্বাস এই রেখে গিয়েছেন, ওসমান হাদি যেই মতাদর্শ এবং ওসমান হাদি যেভাবে বাংলাদেশকে দেখতে চান, সেই ওসমান হাদির পথে এবং ওসমান হাদিকে আমরা এটাও দেখেছি শুনেছি যে যখন প্রধান উপদেষ্টা তিনি তার ভাষণ দিচ্ছিলেন, তিনি বলছিলেন যে আজকে আমি কিংবা আমরা এখানে ওসমান হাদিকে বিদায় দিতে আসেনি। আসলেও তাই, ওসমান হাদি হয়তোবা তিনি তার এই দেহ সেটি হয়তোবা এই আমরা আজকের পর থেকে যারা তার মৃতদেহ দেখতে পাচ্ছেন, হয়তো কিছুক্ষণ পর থেকে তার এই মৃতদেহটাও কেউ আর দেখতে পাবেন না, কারণ 3.5 হাত মাটির নিচে তাকে দাফন করা হবে এবং সেখানেই কিয়ামত পর্যন্ত তিনি এই মাটির নিচেই তিনি থাকবেন। সেখানে হয়তো ওসমান হাদিকে কেউ আর স্বচক্ষে তার শরীরকে স্পর্শ করতে পারবে না কিংবা তাকে সামনাসামনি দেখতে পাবে না, কিন্তু ওসমান হাদি গণ অভ্যুত্থানের পর থেকে তার যে আদর্শকে তিনি চিনিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে, যারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, বাংলাদেশকে তাদের নিজেদের মতো করে বাংলাদেশকে পরিচালনা করতে চান, সে তাদের বিরুদ্ধে বা ওসমান হাদি সোচ্চার ছিলেন। এবং সেখানে সব থেকে বড় যে নামটি, সেই নামটি হচ্ছে ভারত। ভারতের যে আগ্রাসন, ভারতের যেই প্রভাব, ভারতের এই আধিপত্য বিস্তার, সব কিছু মিলে আসলে এই ওসমান হাদি সোচ্চার ছিলেন এবং গণ অভ্যুত্থানের পর থেকেই তিনি আলাদাভাবে আসলে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, আলাদাভাবে তিনি মানুষের কাছে নিজেকে চেনাতে পেরেছেন, যে কারণে লক্ষ মানুষ আজকে ওসমান হাদির জানাজায় শরিক হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যিনি ইনকিলাব মঞ্চের জাবের তিনি কথা বলছেন, তিনি আসলে এটি আসলে এখানকার যারা উপস্থিত রয়েছেন, খুব এখানে শুধুমাত্র সংবাদকর্মীরা কিন্তু এখানে অবস্থান করতে পারছেন, আর বাকি বাহিরের কোনো মানুষকে এখানে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় নাই। এবং এখানে যেন কোনোভাবেই মানে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সেই বিষয়টির দিকে আসলে নজর রাখা হচ্ছে। জাবের আসলে সেটি তার হ্যান্ড মাইকে এখানে বলার চেষ্টা করছেন যেন কোনোভাবেই এখানে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কারণ ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিপুল পরিমাণের জনস্রোত এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে কিন্তু এই শাহবাগমুখী হয়েছেন, তারা শাহবাগের দিকে আসছেন যেন এটাকে সফলভাবে এবং সুষ্ঠুভাবে তার এই দাফনের কার্যক্রম যেন সম্পাদন শেষ করা যায়, সেই বিষয়টি আসলে নিশ্চিত করার জন্য ইতিমধ্যে তো কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একইভাবে তারা মানুষকেও সচেতন করছেন ও মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে কোনোভাবেই যেন এখানে বিশৃঙ্খলার সৃষ্টি না করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত ওসমান হাদিকে বহন করি অ্যাম্বুলেন্সটি এখানে তার অবস্থান নিয়েছে, একেবারেই গেটের ঠিক সামনেই অ্যাম্বুলেন্সটিকে রাখা হয়েছে, ঘুরিয়ে রাখা হয়েছে, যাতে অ্যাম্বুলেন্সটির পেছন সাইড যেটি পেছন পাশ থেকেই এই ওসমান হাদির লাশটি নিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। খুব বেশি দূরত্বের জায়গাটি না, তবুও এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চের যারা শীর্ষ পর্যায়ের যারা নেতা যারা রয়েছেন তারা এখানে আছেন। একই সাথে আমরা দেখতে পেয়েছি এখানে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন, সাদেক কায়েম রয়েছেন এবং ডাকসুর কয়েকজন সদস্যও এখানে আছেন এবং একই সাথে ওসমান হাদির বড় ভাই তাকেও আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ একেবারে নিকট আত্মীয়, এছাড়া বাহিরের আর কাউকেই এই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। খুবই কঠোর একটা নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে যেন কোনোভাবেই এটা একটা বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় এবং এই দাফন প্রক্রিয়া যেন কোনোভাবে বিঘ্ন যেন না ঘটে, সেই বিষয়টিকে খুব কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে লাশ এখন পর্যন্ত অ্যাম্বুলেন্সেই রয়েছে, সেখান থেকে এখনো নামানো হয়নি। যেটি আসলে বলছিলাম যে ওসমান হাদি আজকে যেই বিপ্লবী ওসমান হাদি, আজকে যে লাখো মানুষ তার জানাজায় শরিক হলেন, সেটা আসলে কেন, কিভাবে ওসমান হাদি এই জায়গাটি আসলো? আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের পরে যারা এই গণ অভ্যুত্থানের একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিংবা গণ অভ্যুত্থানের সামনে থেকে এই গণ অভ্যুত্থানকে তাদের যে উদ্দেশ্য এবং
বাংলাদেশকে যে বলা হচ্ছে যে দ্বিতীয় স্বাধীনতা, সেই জায়গাটাকে আসলে নিয়ে আসার জন্য ওসমান হাদির যে অবদান সেটি কিন্তু আসলে অস্বীকার করা নয়। কিন্তু সেখানে তো আরো অনেকেই ছিলেন, তার থেকে ওসমান হাদি নিজেকে কেন আলাদা করতে পেরেছিলেন? তার থেকে আলাদা করার একটাই কারণ যে ওসমান হাদি সবসময় গণ অভ্যুত্থানের আগে তিনি যেরকম ওই সময়ের সরকারের যেই কর্মকাণ্ড, ওই সময় সরকারের যেই দমন পীড়নের যেই তাদের যেই প্রভাব, সেই সব কিছুর বিরুদ্ধে যেমন সেই সময় তিনি যেরকম কথা বলেছেন, ঠিক ঠিক তেমনিভাবে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের নানান সময় নানান পদক্ষেপ, তাদের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন সময় নানান ধরনের কথা বলেছিলেন, যেগুলো আসলে গণঅভ্যুত্থানের সঙ্গে সবিরোধী কথা হয়ে গিয়েছিল। সব কিছুর বিরুদ্ধে গিয়ে ওসমান হাদি কথা বলেছেন। শুধু তাই নয়, ওসমান হাদি ওই সময় গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন তারা অনেকেই সরকারের পক্ষে কিংবা বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছিল। ওসমান হাদি সেই অভিযোগের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন, তার কণ্ঠ বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে তিনি তার প্রতিবাদ করেছেন।